এখন তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছ? আমি হচ্ছে ডেনমার্কের নেলসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজ। তার মানে যখনই তোমার মাথায় কোনো দুশ্চিন্তা এসেছে তখনই তুমি দেখেছো যে না, এইটার সমাধান পেনম্যানের কাছে তুমি আগে থেকে করে রাখছে। আচ্ছা, আমরা দেখি বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট বাইরে যাচ্ছে, মানে গত বছর প্রায় 53,000 স্টুডেন্ট বাংলাদেশ থেকে বাইরে পড়তে গিয়েছে। এখনও এই বছর বা আগামী বছরগুলোতে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট বাইরে চেষ্টা করবে। সো তাদের উদ্দেশ্যে তোমার কি সাজেশন থাকবে? আমি কখনো ইংলিশে তেমন ভালো ছিলাম না, আমি খুবই এক হিসাবে ডাম্প স্টুডেন্ট ছিলাম ইংলিশে। আমার এসএসসিতে ইংলিশে অনলি বি ছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি এক্সাইটিং জার্নি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে আমার সাথে আছে রাফি রিসেন্টলি ডেনমার্কের ভিসা পেয়েছে। সো রাফি, তোমাকে কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভাই। তোমার ভিসা কপিটা যদি একটু দেখাতে। এই যে জি। সো রাফি আসলে ব্যস্তর কারণে ওর পাসপোর্টে নিয়ে আসতে পারিনি, তবে ভিসার স্ক্যান কপিটা ছিল, তো সেটা আপাতত দেখানো। পাসপোর্ট যদি হারায় যায় এখন তো এটার জন্য আসলে ভিসা পাওয়ার পর আমাদের এই বিষয়গুলোতে কিন্তু সতর্ক থাকা প্রয়োজন। জি, সেই জন্য একটা ভিসা অ্যাচিভ করা খুব টাফ বিষয়, হ্যাঁ, এবং একটা ভিসার সাথে অনেক ইমোশন, অনেক স্বপ্ন, অনেক আবেগ জড়িত থাকে, অনেক কিছু। কাজে এই সকল বিষয়গুলোতে একটু সেন্সিটিভ বিষয়, যেহেতু একটু সতর্ক থাকাটাই বেস্ট অপশন। তো রাফি, তোমার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি তুমি বলতে, কোথা থেকে তুমি পড়াশোনা করলে? আমার লাস্ট যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল, আমি খিলগাঁও ন্যাশনাল কলেজ থেকে আমার এইচএসসি কমপ্লিট করেছি। আচ্ছা, এখন তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছ? আমি হচ্ছে ডেনমার্কের নেলসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজ, মেইন সিটিতে এটা। আচ্ছা, তো এই যে তুমি পড়তে যাচ্ছ ডেনমার্কে, কেমন আমরা জানি ডেনমার্কে পড়তে গেলে বা সুইডেন, এই সকল দেশগুলোতে আইএলটিএস প্রয়োজন হয়। তো তুমি কি আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলে কিনা, বা আইএলটিএস প্রিপারেশন জার্নিটা তোমার কেমন ছিল, আইএলটিএস স্কোর কেমন ছিল, এগুলো যদি একটু সবার সাথে শেয়ার করতে। আসলে ভাইয়া ফ্র্যাঙ্কলি যদি বলতে যে আমার আইএলটিএস প্রিপারেশনটা একটু অন্যরকম, সবার থেকে ভিন্ন ছিল। কারণ আচ্ছা, আমি কখনো ইংলিশে তেমন ভালো ছিলাম না, আমি খুবই এক হিসাবে ডাম্প স্টুডেন্ট ছিলাম ইংলিশে। আমার এসএসসিতে ইংলিশে অনলি বি ছিল। আসলে আমি যে কখনো চিন্তা করতে পারবো যে আমার মতো একটা ছেলে আইএলটিএস দিয়ে লাইসেন্সের মতো একটা পরীক্ষা দিতে পারবো, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। তো মোটামুটি যখন নাকি একটা মানুষের মোটিভেশন, তারপরে ড্রিমগুলো আসলে সামনে চলে আসে, তখন মানুষটা কিন্তু সব কিছু গুছিয়ে নেয় এবং পুরো জগৎ থেকে বের হয়ে কিন্তু উনি ওই জিনিসটাতে ফোকাস করে। আসলে এটা করা উচিত। এটা কি তুমি আর তোমার জায়গা থেকে তুমি হয়তো চেষ্টা করেছো যে এখন আমার যে সামনে গোলটা আছে, সেই গোলকে সামনে রেখে আমার যে আইএলটিএস স্কোর ভালো করতে হবে, সেই প্রিপারেশনটা তুমি নিয়েছো। তবে এরকম কিন্তু অনেকের মধ্যে হয়, তোমার কাছ থেকে শিক্ষা পাওয়ার একটা ব্যাপার আছে। অনেকে আগেই ভয় পেয়ে পিছিয়ে যায়, বা শুরু করেছে তারপর কিন্তু জার্নি পিছিয়ে নেয়। হ্যাঁ, এটা তুমি অবশ্যই দেখেছো। এটা আসলে এটাও এই জিনিসটা আসলে যারা নাকি আমাদের মতো স্টুডেন্ট ছিল, একটু পড়াশোনা একটু, বিশেষ করে ইংলিশটাতে যারা একটু খারাপ ছিল, ওদের আসলে যখন নাকি আইএলটিএসটা শুরু করে সব কিছু ইংলিশে দেখার পর ওরা জিনিসটাকে একটু কেমন জানি খুব ভয় নিয়ে নেয়। আমারও ভিতরে এটা ঢুকছিল, বাট আমি মনে করছি যে না, আসলে আমি জিনিসটাকে যত কাছে যাব তত ভয়টা কাটবে, এটা থেকে ভয় পেয়ে যদি দূরে যাই ভয়টা বাড়তে থাকবে। তো তুমি আইএলটিএস কত পেয়েছিলে? আমার আলহামদুলিল্লাহ ওভারঅল 6.5 আছে। মাশাআল্লাহ, ওভারঅল 6.5 কিন্তু একটা ভালো স্কোর। মানে এই স্কোরটা পেলে মোটামুটি পৃথিবীর যে কোনো দেশেই অ্যাপ্লিকেশন করা যায়, এবং পৃথিবীর যে কোনো দেশে 70 থেকে 80% ইউনিভার্সিটি তার জন্য অ্যাভেলেবেল থাকে। সো তুমি যে বললা আমার আইএলটিএসে ভয় ছিল, এবং সে ভয় থেকে তুমি কিন্তু এটাকে জয় করেছো। তো আমি মনে করি এটা তোমার কাছ থেকে অনেকে শিক্ষণীয় বিষয়, এটা যে তারাও ইনশাআল্লাহ, মানে এর থেকে কি বোঝা যাচ্ছে, যদি আইএলটিএস কেউ ভয় না পায়, কেউ যদি চেষ্টা করে, তার দ্বারা ভালো করা সম্ভব, রাইট? আচ্ছা, তো তুমি যে এই যে ডেনমার্কে অ্যাপ্লিকেশন করলা, তুমি কি ধরেই ডেনমার্কের কথা চিন্তা করেছিলে, নাকি তোমার মাথায় অন্য কোনো দেশ ছিল? কিভাবে তুমি ডেনমার্কের প্রসেসে আসলে সবকিছু তো এত সহজে যদি পাওয়া যেত তাহলে লাইফটা খুবই সহজ হতো। জি, সেই জন্য আমার আইএলটিএসের জার্নিটা যেরকম হার্ড ছিল, একটু কষ্ট হয়েছে, ভিসার জার্নিটা আরেকটু বেশি হার্ড ছিল। কারণ আমার ফার্স্ট অফ অল প্রথমে পোল্যান্ডের ইউনিভার্সিটি অফ লস থেকে অফার লেটার আসছিল। পরে মোটামুটি সব কিছু কমপ্লিট করছি, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে স্পন্সর সার্টিফিকেট, তারপরে আমার বাবার ট্যাক্স ডকুমেন্টেশন, সব কিছু আমি কমপ্লিট করার পরবর্তীতে একবার লাস্ট মোমেন্টে গিয়ে আমার আগস্টের 18 তারিখ এম্বাসি ডেট ছিল। সো আমাদের দেশে একটা ঝামেলা হয়েছে 5 তারিখে, সবাই জানে। সো মোটামুটি 6 তারিখের থেকেই ইন্ডিয়ার এম্বাসি অফ করে দেয়। পোল্যান্ডের এম্বাসি ইন্ডিয়াতে। আমার মোটামুটি কাগজপত্র সব গুছিয়ে আমি ভিসা জমা দিব, মোটামুটি এর 2 দিন আগে এই ঝামেলাটা হয়। আমার ট্যাক্স টিন সার্টিফিকেটের জন্য ভিসাটা জমা দিতে পারতেছিলাম। তোমার এখানে পোল্যান্ডে যখন এই বিষয়টা তুমি প্রবলেমটা ফেস করলা, তারপরে তোমার মাথায় ডেনমার্কের বিষয়টা আসছে? তারপরে ভাই আসলে একটু ডিপ্রেসড স্বাভাবিক একটা মানুষ, কারণ অনেক মানুষ অনেক কথা বলবে ফ্যামিলি থেকে, ফ্রেন্ডস থেকে, কারণ
মানে মানে একটা লং টাইম চলে গেছে অলরেডি। এর পরবর্তীতে আমি অনেক চিন্তা ভাবনা করলাম, ডেনমার্কের এম্বাসিও বাংলাদেশে আছে। মোটামুটি ওভারঅল ডেনমার্কের আপনার সবচেয়ে ভালো হচ্ছে ওয়েদারটা, এবং সেফেস্ট কান্ট্রি, দুর্নীতি নেই, কোনো ঝামেলা নাই, অনেক শান্তিপ্রিয়। বাংলাদেশ মানে পৃথিবীর ভিতর মোটামুটি দ্বিতীয়তে আছে দুর্নীতির দিক থেকে, সব দিক থেকে, মানে মোটামুটি মানে নন যেগুলো ঝামেলা। এগুলো তুমি নিজে থেকে রিসার্চ করেছো না? হ্যাঁ, এগুলো আমি মোটামুটি নিজে থেকেও করছি। তারপরে শ্যামরন ভাই আছে, শ্যামরন ভাই মোটামুটি ভালো সাপোর্ট দিছে। তো তোমার এই যে ডেনমার্কে যাওয়ার প্রসেস, হ্যাঁ, ডেনমার্কে সাধারণত ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত আমরা জানি একটা লং জার্নি, মোটামুটি ভালো সময় অপেক্ষা করতে হয় এবং ডিসিশন মেকিং একটা জটিলতা থাকে। তো এই যে এই সম্পূর্ণ জার্নিটার মধ্যে, ডেনমার্কের জার্নিটার মধ্যে তোমার সব থেকে বিগেস্ট চ্যালেঞ্জ বা কঠিন বিষয় কোনটা মনে হয়েছে এবং ওইটা তুমি কিভাবে ওভারকাম করলে? আসলে এখানে সবচেয়ে কঠিন যেই বিষয়টা ছিল, এটা ছিল আপনার এম্বাসিতে একটা ইন্টারভিউ নিয়েছিল আমার। সেটা নর্মালি সবার নেয় না, মানে মোস্টলি যারা ডেনমার্কে মানে ধরেন ব্যাচেলরে যায় ওদেরই ম্যাক্সিমাম। আমার এক কাজিন আবার মানে মাস্টার্সে ভিসা পেয়েছে, যে ওকে ওর ইন্টারভিউ নেয়নি, কারণ ও মাস্টার্সে ব্যাচেলরে নেয়। সো ওই ইন্টারভিউয়ের জার্নিটা ছিল আমার কাছে সর্ট অফ। সো ওইটার জন্য তুমি কিভাবে প্রিপেয়ার করেছিলে? ওইটার জন্য আমি নিজে থেকে বাসায় কিছু পড়ছিলাম, তারপরে পেনমেন্ট গ্যালাক্সি আমাদের একটা মোটামুটি ভালো একটা শীট একটা দিছিল, শীট দেওয়া, তারপরে মক সেশন, এগুলো কিন্তু আমরা কন্টিনিউ করে থাকি, আসলে কি কি কোশ্চেন করতে পারে, কিভাবে অ্যানসার করতে হবে, ওয়ে অফ টকিংটা কেমন হওয়া প্রয়োজন, বডি ল্যাঙ্গুয়েজটা তোমার কেমন, এগুলো মোটামুটি সবকিছু একটা সাপোর্ট আমি এখান থেকে পেয়েছি। সেই জন্য আসলে আমি খুবই গ্রেটফুল এজেন্সির কাছে। না, আমার কাছে যেটা মনে হয় যে রাফি, তোমার জন্য পেনমেন্ট খুব একটা বেশি কিছু করতে পারেনি, তবে তুমি নিজে থেকে খুব সতর্ক, একটা সচেতন একটা ছেলে এবং যথেষ্ট স্মার্ট। তুমি নিজেও পেনমেন্টকে অনেক সহযোগিতা করেছে তথ্য দিয়ে, যে ভাইয়া এইভাবে করা যেতে পারে। আমি আসলে ভাইয়া প্রথমে জিনিসটাকে ওরকম ভাবে মনে করি না। আমি মনে করছি আসলে হয়তো এজেন্সি তেমন কিছু ওরা মানে জানে না বা কিছু। আমি নিজে থেকে রিসার্চ করে সব কিছু বের করার ট্রাই করছি। বাট যেই জিনিসটা আমি রিসার্চ করে বের করি এবং শ্যামরন ভাইকে জানাই ভাই এই জিনিসটাকে করছেন নাকি, আমি আগে থেকে করেই রাখছি। সো আমি মানে জিনিসটা আমার যে থিঙ্কিংটা ছিল আগে, ওইটা কিন্তু আসলে মানে ট্রু ছিল না এটা। তার মানে যখনই তোমার মাথায় কোনো দুশ্চিন্তা এসেছে তখনই তুমি দেখেছো যে না, এইটার সমাধান পেনম্যানের কাছে তুমি আগে থেকে করে রাখছে। আচ্ছা, তো এই যে পেনম্যানের সাথে তোমার ওভারঅল যে জার্নি কেমন, তো এটাকে তুমি কেমন মার্কস দিবে, বা 10 আউট অফ বলি বা 100 আউট অফ বলি, তুমি কত স্কোর? এটাকে মার্কিং করাটা খুব টাফ, কারণ আমি যে মার্কিং করবো এটা হচ্ছে মার্কিং থেকেও বাইরে। আচ্ছা আচ্ছা, যেমন 110 আউট অফ 100 এরকম। আচ্ছা, এটা কি মন থেকে বললা নাকি? সত্যি কথা হবে, আসলে সাপোর্ট। আচ্ছা, তো তোমার এই যে জার্নিটা, হ্যাঁ, এই ক্ষেত্রে তো সাধারণত একটা স্টুডেন্ট আমরা দেখি বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট বাইরে যাচ্ছে, মানে গত বছর প্রায় 53,000 স্টুডেন্ট বাংলাদেশ থেকে বাইরে পড়তে গিয়েছে। এখনও এই বছর বা আগামী বছরগুলোতে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট বাইরে চেষ্টা করবে। সো তাদের উদ্দেশ্যে তোমার কি সাজেশন থাকবে? তাদের আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কি আগানো উচিত? সাজেশন হচ্ছে সবার সবচেয়ে যে মেইন প্রিপারেশনটা আসলে ওইটা এজেন্সিও দিতে পারবে না যদি নিজে থেকে না হয়। এটা হচ্ছে নিজের যে একটা আত্মবিশ্বাস, তারপরে নিজের ভিতরে যে একটা আপনার মোটিভেশন, মানে অনেক কিছু ইন্সপাইরেশন, অনেক কিছুই কাজ করে একটা। আর এজেন্সি যেটা আপনাকে পারবে, যেটা ওইটা হচ্ছে মানে আমি যেটা পেয়েছি ওইটা তো সর্বোচ্চ একটা জিনিসের আপনাকে গুছানো একটা আইডিয়া দিতে পারবে, যে জিনিসটা আমার গেদার করতে হয়তো 1 মাস চলে যাবে। সো আমি ওইখান থেকে ওনাদের সবাইকে বলবো মানে সর্বোচ্চ চেষ্টা করবেন নিজেকে মানে মোটিভেটেড রাখতে, বাইরে যেতেই হবে, কারণ বাইরের জিনিসটা খুব টাফ। এবং আমার কাছে মনে হয় ক্ষেত্রে ধৈর্যটাও একটা বিষয়, তাই না? ধৈর্য একটু লং টাইম প্রসেস। সেই জন্য অনেক মানুষ দেখবেন ধৈর্যর কারণে, যেমন আমার পোল্যান্ড থেকে রিজেক্ট হওয়ার পরে কিন্তু আমি যদি আশা ছেড়ে দিতাম আজকে ডেনমার্কে ভিসা হতো না। এবং এই জন্যই বলে যে হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা কি মন থেকে বিশ্বাস করতে হবে এবং ওই অনুসারে ধৈর্য রাখতে হবে যে আমার যেটা সময় মতো হওয়ার সেটা আমার হবে। তবে এর জন্য যে প্রচেষ্টা বা চেষ্টা চালিয়ে সেটা বন্ধ করা যাবে না, সেটা বজায় রাখতে হবে। কেমন? তো আমরা জানি যে বাংলাদেশে যে অনেকগুলো এজেন্সি আছে যাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করা যায়, এবং এই ব্যাপারে কিন্তু অনেক মিসকনসেপশনও কাজ করে যে আসলে কেমন হবে, তাদের সাথে জার্নিটি স্মুথ হবে কিনা, বা আমি কি কি প্রবলেম ফেস করতে পারি। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তো ওই জায়গাটাতে তুমি কিভাবে তুমি কি প্রবলেম ফেস করছিলে এবং তুমি কিভাবে সেটা? আমি আলহামদুলিল্লাহ আমার আইএলটিএস এর এক্সাম শেষ করার পর থেকে তো আমি পেনমেন্ট দিয়ে কাজ করছি, যেমন পোল্যান্ডেও পেনমেন্ট দিয়ে কাজ করাইছি, এখানেও পেনমেন্ট দিয়ে আমার কাজ হয়েছে। সো মানে আমি ওরকম কোনো ডিফিকাল্টিস পাইনি। আমি ওদের মানে সার্ভিস দিয়ে, আমি আপনাদের সার্ভিস দিয়ে একবার 100% স্যাটিসফ্যাকশন। আচ্ছা, আর কিন্তু বাইরেরগুলো যদি কথা বলি, আমি তো মোটামুটি সবার আমরা যারা যাচ্ছি মানে মোটামুটি ঘোরাঘুরি করছি, যেমন কাজিনও কাজ করাইছে, মানে অনেক এজেন্সি সম্পর্কে আইডিয়া আছে। মানে এজেন্সিদের সবচেয়ে খারাপ জিনিসটা হচ্ছে হিডেন চার্জ। এজেন্সিরা মানে হিডেন চার্জ দেয়, যেমন কেস অর্ডার আইডি পেমেন্ট আমি করছি হচ্ছে আপনার
মানে বাংলাদেশি টাকায় আপনার মোটামুটি আমার 46,000 টাকার মতো লাগছে। আমাদের গ্রুপে এরকমও মানে মেসেঞ্জারে যে গ্রুপটা যারা ডেনমার্ক যাচ্ছি এরকমও ছেলে পেলে আছে যারা নাকি দেখলাম আপনার 53,000, 55,000, 60,000 টাকা পর্যন্ত পে করছে। এখন ওনারা এজেন্সির কাছে জিনিসটা বলার পর এজেন্সিরা বলে আপনার মানে ইউরোটার রেট বেশি, তারপরে সরকার ট্যাক্স কাটছে, এটা বেশি, মানে যা বোঝানো যায় যা বোঝানো যায়। এই যে লেনদেন, হ্যাঁ, তোমার ধরো এমবাসি ফি পেমেন্ট করা থেকে টিউশন ফি পেমেন্ট করা, কেস অর্ডার আইডি, হ্যাঁ, এই যে সকল পেমেন্টগুলো, এই পেমেন্টগুলো কি পেমেন্ট কখনো বলেছে তোমাকে যে আমাদের থ্রুতে পে করো বা আমাদের মাধ্যমে? আমাকে সবসময় বলছে যে মানে এগুলো যদি আপনি করতে পারেন সবচেয়ে ভালো, তো কোনোটা যদি মনে হয় যে আপনি পারবেন না তাহলে আমাদের দিয়ে করান, মানে এটা ভালো হবে। এই জিনিসটা আমি ক্রস ম্যাচ করছি কোন জায়গাতে, আমার কেস অর্ডারের পেমেন্ট হয়েছে মানে মোট 2 বার, একবার হয়নি আরেকবার হয়েছে। আচ্ছা, আমি পর্তুগাল থেকে আমার কাজিনকে দিয়ে পেমেন্ট করাইছিলাম, বাট ওইখানে যে কয় ইউরো গেছে বা মানে বাংলা টাকায় যত টাকা আসছে পেমেন্ট থেকে করার পরও কিন্তু সেম টাকায় আমি দেখছি। আচ্ছা, মানে এখানে কোনো হিডেন চার্জ, আমি ওই জায়গা থেকে ক্রস ম্যাচ করে বলছি যে না এই জায়গায় কোনো হিডেন চার্জ নেওয়া হচ্ছে না। যেমন ভাই আপনি দেখবেন মানে ম্যাক্সিমাম এজেন্সি আছে, আপনি এজেন্সির সাথে একটা এজেন্সিকে ক্রস ম্যাচ কীভাবে করবেন, যে এজেন্সিটার সাথে যখন কথাবার্তা বলবেন ওনাদের ইনফরমেশন ল্যাকিংস থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন যে না ওনাদের আসলে ইনফরমেশন হিউজ পরিমাণে ল্যাকিংস হবে এবং ওনারা ক্যাপেবল না আমার, বিশেষ করে ইউরোপের মার্কেটে, কারণ ইউরোপে কিন্তু এতগুলো দেশ, হ্যাঁ, ইস্টার্ন কিন্তু অনেক দেশে যেতে চায়। ডেনমার্ক তো ইজি, যা সত্যি কথা, কিন্তু পোল্যান্ডের যে ঝামেলা ছিল, মানে আমার যে শ্যামরন ভাই এটাকে এইভাবে যে গুছাইয়া দিবে আমি যেটা আসলে কল্পনা করতে পারিনি। তো তোমার যেহেতু পোল্যান্ডের ব্যাপারটা গোছানো হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে তোমার মনে হয় ডেনমার্কে তুমি একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পেয়েছো যে নতুন করে তোমাকে ডকুমেন্টের হ্যাসেলটা খুব একটা না, নিতে এটা খুব কমে গেছে ভাই। এটা আসলে আমি এই জায়গা থেকে খুবই করবো, কিন্তু ম্যাক্সিমাম এজেন্সি ওরা, যেমন আমি একটা এজেন্সির নাম বলবো না, বললে হয়তো খারাপ দেখায়, নাম বলা প্রয়োজন। ওরা ডেনমার্কের একটা অফিসিয়াল সাইট আছে, এটা হচ্ছে সিরি, আমাদের রেসিডেন্ট পারমিট থেকে শুরু করে সবকিছু সিরির হাতে। ওরা সিরির মতো একটা অফিসিয়াল গভর্নমেন্ট অথরাইজ সাইটকে ওরা বলে থার্ড পার্টি ওয়েবসাইট। আমি এজেন্সির সাথে কথা বলে আমি চলে আসছি। তুমি এই যে দেখো, আমি যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তোমার ডেনমার্ক সম্পর্কে প্রচুর আইডিয়া আছে, তুমি নিজে থেকে রিসার্চ করে বের করেছো। তো এই বিষয়গুলোকে আসলে তুমি কিভাবে রিসার্চ করেছো, কিভাবে তুমি এই সোর্সগুলোর সন্ধান পেলা? এখানে আমাদের এক বড় আপু ছিল, ওনার নাম হচ্ছে অনিলা আপু। উনি মোটামুটি আমাকে মানে আমার এখান থেকে প্রায় 30 থেকে 34 বা 35% নলেজে আমাকে অনিলা আপুই দিয়েছে। কারণ উনি মোটামুটি অনেক ঘাটাঘাটি করছে। উনি কি এখন ডেনমার্কে পড়াশোনা করছেন? হ্যাঁ, উনি বর্তমানে আমাদের ইউনিভার্সিটিতেই আছে। আচ্ছা আচ্ছা। উনি আমাদের এই ইনটেকে আমাদের সাথে যাচ্ছে, কিন্তু ওনার জার্নিটা ছিল আগে থেকে। উনি আবার ডেনমার্কে আইবিএতে গত সেমিস্টারে আপনার একটা ড্রপ খেয়েছে। তো ডেনমার্কে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে দেখো রাফি, তুমি তো আরও দেশে অ্যাপ্লিকেশন করতে পারতা। ধরো পোল্যান্ডে তুমি করেছিলে, তুমি হয়তো বা ইউএসএতে করতে পারতা, তোমার যে স্কোর ছিল তাতে তুমি ইউকেতে করতে পারতা, অস্ট্রিয়াতে করতে পারতা, হ্যাঁ, ইটালিতে করতে পারতা, এরকম বহু দেশে তুমি করতে পারতা। তো ওই দেশগুলো তুমি সিলেক্ট না করে তোমার ডেনমার্কে সিলেক্ট কেন করলা? কী বিষয়গুলো তোমাকে আসলে মোটিভেট করছে ডেনমার্কে অ্যাপ্লিকেশন করার জন্য? এখানে আসলে মানে রিজন তো অনেকগুলোই থাকে, বাট এগুলোর ভিতর সবচেয়ে মানে বড় যে রিজন এটা হচ্ছে ওয়েদারটা। কারণ ইউরোপের ভিতর ওয়েদারটা আসলে খুবই ক্যারি করাটা খুব টাফ, কারণ ওইখানে মাইনাসের জ্যাকেট পর্যন্ত পরতে হয়। ওই দিক থেকে আমি বলতে পারবো ডেনমার্কের ওয়েদারটা খুব ভালো। কারণ ওয়েদার মানে ওদের যে জিওগ্রাফিক্যাল লোকেশন, এটা খুবই সুন্দর একটা লোকেশন। এবং ডেনমার্কে আপনি মানে যেই জায়গাতে যান তেমন মানে ঝামেলা নেই, হ্যাসেল নেই। মানুষজনও কম, মানুষজন খুবই ফ্রেন্ডলি, মানে আপনাকে একটা সাহায্য করতে কেউ মানে দ্বিধাবোধ করে না। ওইখানে আমি ওভারঅল সব দিক থেকে পড়াশোনার মান বলেন, তারপর আপনার টাকা, তোমার রিলেটিভরা অনেকে ইউরোপিয়ান দেশগুলোতে সেটেল আছে, সো কাজে কিছু না কিছু সুবিধা তো তুমি এক্সট্রা পাবাই। আচ্ছা, সো ডেনমার্কের প্রসেসের ক্ষেত্রে, হ্যাঁ, তোমার সাধারণত কি কি ডকুমেন্টস গুছাতে হয়েছিল বা ওগুলো তুমি কিভাবে ম্যানেজ করেছো, কিভাবে গুছিয়েছো? ডকুমেন্ট তো মোটামুটি ডেনমার্কে একটু কমই লাগে পোল্যান্ড থেকে, কারণ ডেনমার্কে ব্যাংক স্টেটমেন্টের ঝামেলা নাই, স্পন্সর সার্টিফিকেটের ঝামেলা নাই। ওইখানে মোটামুটি আপনার টিউশন ফি দেওয়ার পরবর্তীতে বিএফএসের ভিতর যেমন আপনার এডুকেশনাল যে সার্টিফিকেটগুলো আছে, তারপর হচ্ছে মানে আপনার অফার লেটার, তারপর ডেনমার্কের মানে এম্বাসিতে কি যে ইউনিভার্সিটিতে মানে আপনি যখন নাকি টিউশন ফি পাঠাবেন, এরপর ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা রেসিডেন্ট পারমিট দিবে, ST1 বলে ওইটাকে। ডেনমার্কে মোটামুটি 3টা থেকে 4টা ST1 কমপ্লিট হওয়ার পরে আপনি মানে রেসিডেন্ট হয়ে যাবেন। না, আমি মনে করি তোমার কাছ থেকে অনেক শেখার আছে, এবং তোমাকে এই কোশ্চেনগুলো করার উদ্দেশ্যতে হচ্ছে গিয়ে যে স্টুডেন্ট যারা আছে তারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করুক বা অন্য কোনো এজেন্সির থ্রুতে অ্যাপ্লিকেশন করুক, কিন্তু তাদের কাছে প্রপার আইডিয়াটা থাকুক। কারণ কি, তোমার দিন শেষে কিন্তু আমরা বাংলাদেশি, এবং আমরা চাই প্রতিটা বাংলাদেশি বা বাঙালি ভাইয়ের জন্য ভালো হয়, কেমন? সেজন্য সে যেখান থেকে অ্যাপ্লিকেশন করুক সে
প্রপার ইনফরমেশনগুলো জানুক, সেভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আগাক, যাতে করে তাকে কোথাও ধোকার শিকার না হতে হয়। তো রাফি, তোমাকে এখানে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি তোমার কাছ থেকে তারা অনেক কিছু, মানে আমাদের যারা স্টুডেন্ট আছে বা দর্শক আছে, তারা অনেক কিছু শিখতে পারবে। এবং তোমার জন্য অসংখ্য দোয়া রইল, থ্যাংক ইউ। মন থেকে দোয়া রইল, তুমি অনেক ভালো করো। আরেকটা কথা সবসময় বলি, পেনম্যানের সাথে যার সম্পর্ক একবার শুরু হয় সেটা কিন্তু শেষ নেই। মানে এমন না যে তোমার ভিসা হলো, সম্পর্ক এখানেই সমাপ্তি। এরপরেও যদি ওখানে গিয়ে তুমি কোনো প্রবলেম ফেস করো, আমরা চেষ্টা করবো তোমার পাশে থাকার জন্য। ধন্যবাদ ভাইয়া, এবং ধন্যবাদ। তোমার জন্য অনেক দোয়া রইল, তুমি অনেক ভালো করো, অনেক শাইন করো লাইফ ইনশাল্লাহ। ধন্যবাদ। কনগ্রাচুলেশনস অ্যাগেইন। থ্যাংক ইউ।